থেকে মাত্র খবর পাওয়া গেছে যে ঝড় শুরু হয়েছে তা কাল রাত পর্যন্ত নিজের গতিবেগ বাড়িয়ে চলবে। সাথে ঝিরি ঝিরি বৃষ্টিরও পূর্বাভাস পাওয়া গিয়েছে। তাই সকল গ্রামবাসীর কাছে আমাদের এই আবেদন, সকলেই নিজের নিজের বাড়িতে বা পার্শ্ববর্তী কোনো পাকা স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। যে কোনো রকম সমস্যা জানানোর জন্য আমাদের টোল ফ্রি নাম্বার 0011 এই নাম্বারে কল করুন। রেডিওতে খবর শোনা মাত্রই দরজার ওপার থেকে কিছু চিৎকার ভেসে এলো। আরে আরে আমার কথা শোন, এই গোয়ালে গরুগুলো ঢোকা আর ছাগল ছানাগুলো বাড়িতে নিয়ে যা। দরজা বন্ধ কর তাড়াতাড়ি। এদিকে আয় তাড়াতাড়ি, এদিকে আয়। সাথে সাথে শিনু দরজা খুলল। কি হয়েছে কাকা, তুমি দাঁড়িয়ে আছো কেন? শুনতে পেলে না? ডাকাতদের তাণ্ডব শুরু হয়েছে। যাও যাও, বাড়ির দিকে যাও, অঘটন ঘটে যাবে না হলে। এমনিতেই ঝড়ের রাত, তার উপরে এই ডাকাতির তাণ্ডব, আর এসব দেখার থেকে মরে যাওয়াটাই ঠিক হবে রে। এসব কি বলছো কাকা? এর আগে আমি অনেকের মুখে শুনেছি ডাকাতদের তাণ্ডব। ডাকাতদের এই তাণ্ডব আর মেনে নেওয়া যাচ্ছে না। এর প্রতিকার আমিই করব। আজ এদেরকে হাতে নাতে ধরবো এবং শাস্তি দেব। তুমি চিন্তা করো না, তুমি যাও সকল গ্রামবাসীদের এই খবর জানিয়ে দাও। আমি চললাম ডাকাতদের ধরতে। তুমি এবং সকল গ্রামবাসী আমার পিছনে পিছনে এসো। কি বলছিস তুই? তুই একা যাবি? মানে পারবি তো শিনু? আমি পারবো কাকা, আমি পারবো, তুমি ভরসা রাখো। তোমরা আমার পিছনে পিছনে আসো। ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই চলেছে। মেঘের দেবতা এক জোরে আওয়াজ করল। ঝড়ের দাপটে দুলতে থাকা গাছগুলো যেন একে অপরকে চড় মেরে সরে যাচ্ছে। হাত কাটা কালু এবং তার ডাকাতের দল যেন এই বয়ে আসা কালবৈশাখী ঝড়কে কেউই ভয় করছে না। তাদের চোখে মুখে একটাই উদ্দেশ্য, কিভাবে গ্রামবাসীদের বাড়ি থেকে কিছু লুটপাট করে নিয়ে যাওয়া যায়। প্রত্যেক গ্রামবাসী নিজেদের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে। বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকমের আওয়াজ ভেসে আসছে। কোনো বাড়িতে দরজা ভাঙার আওয়াজ, আবার কোনো বাড়িতে কান্নার আওয়াজ ভেসে আসছে। তার সাথেই ডাকাতের দলের অট্ট হাসি কানে ভেসে আসছে তাদের। আরে নে নে, এটাও নেই ওটাও নেই, কিচ্ছু রাখার দরকার নেই বুঝলি। আর ওদেরকে পাশে বেঁধে দে ওখানে। আরে বাবু, আর কিছু নেই, চলো চলো ওই সামনের বাড়িটাই যাওয়া যাক। শিনু এই বলতে বলতে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে চলল ওই ডাকাতের দলের দিকে। ও যে গ্রামকে পুরোপুরি সর্বশান্ত করে দে, এরপর যেন আর কখনো এই গ্রামে আমাদের আসতে না হয়। আরে আমি জানতাম এই ঝড়ের রাতে সকল গ্রামবাসী নিজের নিজের ঘরে গুটি সুটি মেরে বসে থাকবে। তাই তো তোদেরকে বললাম, চুরি করার জন্য আজকের দিনটি সুবর্ণ দিন। সর্দার, এই বাড়িতে যা জমানো পুঁজি ছিল সব কিছুই নিয়ে লইছি, আর কিচ্ছুটি নেই, বুঝলেন কি না? কিচ্ছুটি নাই। ঠিক আছে পচা, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো খুব ভালো। হে না হলে কালো চেলা। হাত কাটা কালু এবং কয়েকজন চেলা মিলে সামনের বটগাছের পেছনের কিছু বাড়ির দিকে যাচ্ছিল। ঝড় এখন কিছুটা শান্ত। হঠাৎ সামনে ঝোপঝাড় কিছুটা নড়ে উঠল। সকলেই সেদিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ঝোপের পাশ থেকে দুটো চোখ একেবারে জল জল করে উঠল। সেটা দেখেই ডাকাতের দলের কিছু সদস্য ভূত ভূত করে দৌড় লাগালো। আরে আরে, কোথায় যাচ্ছিস তোরা? তোরা যে আমার চেলা। এমন একটা সময় ছিল যখন এরকম কত ভূত টুতকে আমি একাই দেখে নিয়েছি। সর্দার, এরা এরা তোমার চেলা হবে? চেলা? এরা তোমার চেলা হতেই পারে না। এইসব কথা বলতে বলতে হঠাৎ পেছন থেকে শিনু বিদ্যুৎ বেগে এসে লাফিয়ে পড়ল হাত কাটা কালুর ওপর এবং চাপটে ধরে চিৎকার করে সকল গ্রামবাসীকে ডাকতে লাগলো।
কাকা কাকা এদিকে এসো, এদিকে ধরেছি, এদিকে দাঁড়া, তোকে আর ছাড়বো না, ধরেছি কাকা, এদিকে এসো। হ্যাঁ কালু, কি ভেবেছিস কি তুই? এমনিতেই তো একটা হাত নেই। হ্যাঁ, আর সকল গ্রামবাসীকে ভয় দেখিয়ে নাম রেখেছিস হাত কাটা কালু। আজ তবে তোর দিন শেষ। দেখ আজ তোর সাথে কি অত্যাচারটাই না করি আমরা, দেখ। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। বাঁচবি না তুই, আমি কথা দিলাম। আজই তোর জীবনের শেষ দিন, এটা মনে রাখিস। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। হঠাৎ দূর থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে। ডাকাত সর্দার ধরা পড়েছে, ডাকাত সর্দার ধরা পড়েছে, সবাই গ্রামের বট গাছের নিচে চলো। মোড়ল মশাই সমস্ত গ্রামবাসী বটতলার দিকে এগিয়ে আসছে। সকল গ্রামবাসী বটতলায় পৌঁছে ডাকাতের দলকে ঘিরে দাঁড়ালো এবং সকলের হাতেই লাঠি বাটা। ডাকাতের দলের পচা গ্রামবাসীদের ভিড়ের মাঝখান থেকে ভয়ের দাপটে দৌড় দিল একেবারে জঙ্গলের দিকে। ওরে বাপ রে বাপ, পালা পালা, এখান থেকে পালা, এক ছুটে পালা। কয়েকজন গ্রামবাসী হাত কাটা কালুকে ঘিরে ধরে মারতে শুরু করে দিয়েছে। মেরে হাতটা ভেঙে দে, ভেঙে দে দেখি, ভেঙে দে। ডাকাতের তাণ্ডব এমন অবস্থা কর যেন কোনোদিন চুরি করতে না পারে। হ্যাঁ, আরে শিনুকে বাহবা দে রে সবাই, শিনুকে বাহবা দে। ওর জন্যই তো ডাকাতের দলকে ধরতে পারলাম। আর কোনোদিন যেন উঠতে না পারে সেই ব্যবস্থা কর। একেবারে হাত কাটা কালুকে মেরে শেষ করে দে। হ্যাঁ, ওরা আবার সকলের বাড়িতে চুরি করেছে। এই ডাকাতদের তাণ্ডব আর সহ্য করা যাচ্ছে না একেবারে। হাত কাটা কালু মোড়ল মশাইয়ের দিকে ঘুরে কিছু বলার চেষ্টা করলো। ঠিক সেই সময় মোড়ল মশাই হড়বড়িয়ে বললেন, হ্যাঁ, ওকে কোনো কথা বলতে দেওয়ার দরকার নেই। ওর মুখ বাঁধো দেখি, ওর মুখটা বাঁধো এবং ওকে জীবন্ত মেরে ফেলো। ওর বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। হাত কাটা কালু কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসী তার কোনো কথা না শুনে লাঠি সোঁটা নিয়ে সকলে মারতে শুরু করলো। ঝড়ের রাতে কালুর চিৎকার যেন ঝড়ের বাতাসের থেকেও বেশি তীব্র গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। এভাবে কিছুক্ষণ চলার পর পড়ে রইল হাত কাটা কালুর নিথর দেহটা। অন্যদিকে কালো জ্বর ও সর্দিতে পুড়ে যাওয়া উত্তপ্ত শরীর দিয়ে বিছানায় শুয়ে আছে। সে শুনতে পাচ্ছে দেওয়ালের ওপার থেকে শন শন শব্দে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের দাপট। হঠাৎ দরজার মধ্যে ঠক ঠক করে শব্দ হলো। কানু দরজা খুলে দেখল সামনে তার প্রাণপ্রিয় তার বন্ধু শিনু দাঁড়িয়ে রয়েছে। কি রে তুই, হঠাৎই না বলে এলি যে? ভালোই হয়েছে এসেছি। এমনিতেই আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তোর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি তোর শরীরটা খারাপ, কিন্তু তা সত্ত্বেও আজ তোকে শেষবারের মতো আমার একটা সাহায্য করতেই হবে। এমন করে কেন বলছিস? শেষবারের মতো মানে বুঝলাম না। সে তোকে আমি সব কিছু খুলে বলছি, আগে তুই আমার সাথে চল, সব জানতে পারবি। আয় আয়, আগে ভেতরে আয়। এই ঝড়ের সন্ধ্যায় দুইজনে বসে আগে একটু আড্ডা মারি, হ্যাঁ কি বলিস? না, আজ আর যাব না, আজ একটু তাড়াতাড়ি আছে। তুই চল আমার সাথে তাড়াতাড়ি। এটা আমার বিশ্বাস, এই বিপদ থেকে তুই সকল গ্রামবাসীকে উদ্ধার করবি। সেই কারণেই তোর কাছে তড়িঘড়ি করে এসেছি আমি। আজ তোর কি হয়েছে বলতো? এমন করে বলছিস কেন? তুই ডেকেছিস আর আমি আসিনি, এটা কখনো হয়েছে কি? না মানে তুই কি একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, অমন করে আর খোসামদি করতে হবে না। চল চল যাই। দুই বন্ধু বেরিয়ে পড়ল। ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কানুর মনে হলো শিনু আজ একদমই চুপচাপ রয়েছে, মুখে একটা কোনো শব্দ কাটছে না। প্রকৃতি যে লীলা খেলা তাণ্ডব চালিয়েছিল তা রাস্তাঘাট পরিবেশের চারপাশটা দেখলেই বোঝা যায়। রাস্তার মাঝে বড় বড় দু তিনটে গাছ একেবারে ভেঙে মুচড়ে চিরতরে শয্যাশায়ী হয়ে রয়েছে।
হঠাৎ দেখে দূরে রাস্তার মোড়ে ভাঙা গাছের নিচে এক কালো ছায়া। আধো অন্ধকারের মাঝেও তার চোখে ফুটে ওঠার মতো। সেই দেখে থমকে দাঁড়ালো শিনু। শিনু কিন্তু ভয় ডর না রেখে সামনের দিকে এগিয়ে চলেছে। শিনুকে ডাক দিল, ওই শিনু, ওই দেখ দেখ। শিনু কিন্তু পেছন ঘুরে দেখল না, সামনের দিকে এগিয়ে চলল। দূরে তাকিয়ে দেখে সেই কালো ছায়া কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু শোনা যায় রাস্তার ধার থেকে ব্যাঙের শব্দ, কাদা রাস্তায় হেঁটে চলার ছপ ছপ শব্দ। কিন্তু শিনু আজ এমন ভঙ্গিমায় হেঁটে চলেছে যে তার পা থেকে কোনো রকম জলের ছপ ছপানি শব্দ কানুর কানে আসছে না। শিনু গ্রামের বটগাছের সামনে এসে দাঁড়ালো। গাছের গোড়ায় পড়ে রয়েছে এক নিথর দেহ। এটা আবার কি? কার মৃতদেহ এটা? দেখে তো মনে হচ্ছে ডাকাত দলের সর্দার হাত কাটা কালু। হ্যাঁ রে, ঠিক তাই। সাথে সাথেই এক ঝড়ের গতিবেগ পাক খেতে খেতে বটগাছের সামনে গিয়ে দাঁড়ালো এবং উদয় হলো হাত কাটা কালুর আত্মা। কানু হতবাক হয়ে গেল। সে শিনুর দিকে তাকালো, দেখল শিনুর ঠোঁটের কোণে হালকা হাসি। করুণা স্বরে বলল, ভয় পেও না কানু, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার কাছে সাহায্যের জন্যই এসেছি। সেটা তো আমার বন্ধু শিনুও করতে পারত। কি রে শিনু, তুই বল, কিছু বল, চুপ করে আছিস কেন? কষ্ট পাস না বন্ধু, তোর কাছ থেকে আমি একটা কথা লুকিয়ে রেখেছিলাম। বিশ্বাস কর, আমি তোকে একদমই কষ্ট দিতে চাইনি। আমি আর ইহ জগতের বাসিন্দা নই, লোকের বাসিন্দা হয়ে গেছি রে বন্ধু। এই কথা শোনা মাত্রই কানুর বুকটা একেবারে ছ্যাট করে উঠল। কি বলছিস তুই? পরলোকের বাসিন্দা মানে? হ্যাঁ বন্ধু, ডাকাত দলের সর্দার মানে এই হাত কাটা কালুকে এখানে বেঁধে রাখার পর আমি আনন্দের সহিত তোর বাড়িতেই যাচ্ছিলাম। গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ ওর থেকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হলো। গাছ এদিক ওদিক দুলতে শুরু করলো। আমি ভয়ে গাছের এক কোণে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু প্রকৃতির একই পরিহাস, আকাশে এক বিকট গর্জন, সাথে সাথে পাশের একটি গাছ উপড়ে পড়লো আমার উপর। তারপরও আমি উঠে দাঁড়ালাম, কিন্তু দেখি সামনে গাছের নিচে পড়ে রয়েছে আমার নিথর দেহটি। তারপর আমি আবারও ফিরে আসলাম এই বট গাছের কাছে। এসে দেখি এখানে হাত কাটা কানুর মৃতদেহ পড়ে আছে। তারপর এই কানুর আত্মাই আমাকে সব কিছু খুলে বলল তার ইতিহাস। বুঝতে অসুবিধা হলো না আসল দোষীকে, কিন্তু আমরা পরলোকের বাসিন্দা হওয়ার কারণে আমরা তার প্রতিশোধ নিতে পারছিলাম না। তাই তোর কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। কানুর চোখ জলে ছল ছল করে উঠল। রাত তখন অনেক গভীর, ঝড় এখন অনেকটাই শান্ত। এসব আওয়াজ শুনতে পেয়ে সকল গ্রামবাসী গ্রামের বটতলার দিকে আসলো। আমরা তোমার সাথে আছি। আসল দোষীকে তুমি শাস্তি দাও এবং এই গ্রামকে মুক্ত করো। কিন্তু তুমি ডাকাত, তুমি লোকের বাড়িতে চুরি করে বেড়াও। আমি তোমার কোনো সাহায্য করব না। আমার সব কথাগুলো একবার শোনো, তারপর তুমি ঠিক করবে আমায় সাহায্য করবে কি করবে না। কানু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলো। আমি ডাকাত সর্দার হতে পারি, কিন্তু কোনোদিন গ্রামের দরিদ্র নিরীহ মানুষদের বাড়িতে চুরি আমি করতাম না। কিন্তু তোমরা হয়তো আসল রহস্য কেউ জানো না। আমাদের এই ডাকাত দলের আসল পান্ডা তোমাদের এই গ্রামে লুকিয়ে আছে, কিন্তু এই গ্রামের মোড়ল তাকে তোমরা জেনেছ তোমাদের গ্রামের প্রধান হিসেবে, কিন্তু আয়নার পেছনে থাকা তার হিংস্র রূপ তোমরা কেউ এখনো দেখনি। মোড়ল আমাদেরকে আদেশ করত
বিভিন্ন গ্রামে চুরি করার জন্য, এবং সব টাকা পয়সা সোনাদানা আমরা যা লুট করে পেতাম এই মোড়ল নিজের কাছেই সব রেখে দিত। একদিন আমি এর বিরুদ্ধে প্রতিরোধ করেছিলাম, কিন্তু এই মোড়ল আমার এক হাত কেটে নিয়েছিল। আজ এই গ্রামে আমরা চুরি করতে আসিনি, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। বলেছিল এই ঝড়ের রাতে সকল গ্রামবাসী ভয়ে নিজের নিজের বাড়িতে গুটিসুটি হয়ে থাকবে, তাই আজ এই গ্রামে ডাকাতি করতে এসেছিলাম। কিন্তু সকল গ্রামবাসী নিজেদের মধ্যে চেঁচামেচি শুরু করে দিল। শাস্তি তো তোমরা নিজেরাই দিতে পারো। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মোড়ল মশাইয়ের বাড়িতে প্রবেশ করতে পারছি না, তাই তোমাকে কোনোভাবে মোড়ল মশাইকে বাড়ির বাইরে বের করে নিয়ে আসতে হবে, তারপরও শাস্তি আমরা দেব। ঠিক আছে, মোড়ল মশাইকে আমি এই বটতলায় নিয়ে আসছি। কানু মোড়ল মশাইয়ের বাড়ি গেল। সকল গ্রামবাসী নিজেদের মধ্যে একেবারে চিৎকার শুরু করে দিয়েছে। মোড়ল মশাই, দরজা খুলুন। কেন, কি কি হয়েছে রে? না, মানে সেরকম কিছুই না। সকল গ্রামবাসী আপনার জন্য বটতলায় অপেক্ষা করছি। কিন্তু এই গভীর রাতে কি দরকার? আবার কাকে শাস্তি দিতে হবে? আবার কে ধরা পড়লো? হ্যাঁ, কার সময় ঘনিয়ে এসেছে রে? আপনি চলুন না, গিয়েই দেখবেন। আচ্ছা ঠিক আছে, চল দেখি তাহলে। কিছুক্ষণের মধ্যেই মোড়ল মশাইকে সাথে নিয়ে কানু বটতলায় হাজির হলো। কি কি হয়েছে? হ্যাঁ, তোর দিন আজই শেষ মোড়ল। তোর সকল কুকীর্তির কথা গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছি। তোর দিন আজই শেষ। আমায় ছেড়ে দাও, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। সাথে সাথেই কালু রাস্তা বাতাসে মিলিয়ে গেল এবং এক ঝড়ের কুণ্ডলী পাক খেতে খেতে মোড়লকে নিমেষের মধ্যে পশ্চিম দিগন্তে ভাসিয়ে নিয়ে চলে গেল। হঠাৎ তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি শুরু হলো। মনে হলো এ কালবৈশাখী নয়, এটা সিনুর বুকে লুকিয়ে থাকা একটা আবেগের প্রকাশ। সকল গ্রামবাসী নিজ নিজ বাড়ির দিকে রওনা দিয়েছে। সকলের মনে একটাই আশ্বাস যে এরপরে আর কোনোদিন আমাদের এই গ্রামে ডাকাতের প্রকোপ আসবে না। এরপর থেকে আর কোনোদিন মোড়ল মশাইকে গ্রামের ত্রিসীমানায় আর লক্ষ্য করা যায়নি।